নমস্কার, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজ থেকে এই ক্লাস চালু হলো। কয়েকদিন আগেই ক্লাস চালু হওয়ার কথা ছিল, কিছু টেকনিক্যাল রিজনের জন্য এই ক্লাসটা চালু করা পসিবল হয়নি। আশা করছি তোমাদের এই ক্লাসগুলো উপকারে লাগবে। এবং এর সাথে সাথে এখানে দেখো ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা দুটো আলাদা আলাদা প্যাটার্ন আছে, একটা ইংলিশ আছে অন্যটা ইংলিশ নেই। তো সমস্ত সিলেবাস তোমাদের কভার আপ করিয়ে দেওয়া হবে এবং তোমরা শুধুমাত্র এই চ্যানেলের সাথে থেকো। আর প্রত্যেক দিন এখানে ক্লাস থাকবে, তো তোমরা ভিডিওগুলো এনজয় করো। তো প্রথম আমরা যেটা দেখব সেটা হলো যে আজকের এই ভিডিওতে দেখব ইতিহাসের ক্লাস, এবং এখানে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিছু ঐতিহাসিক গ্রন্থ, তথ্য এবং তার সাথে সিন্ধু সভ্যতা থেকে কিছু ওয়ানলাইনার। অতি অবশ্যই শেষ অবধি দেখতে থাকো। তো প্রথম যেটা প্রশ্ন সেটা হলো যে ভারতবর্ষকে নৃতত্ত্বের জাদুঘর কে বলেছেন? তো এটার যেটা সঠিক উত্তর এটা প্রশ্ন হলে এটা অনেকবার প্রশ্ন অলরেডি হয়েছে, তো এটার যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে ভিনসেন্ট স্মিথ। নেক্সট যেটা আছে যে এলাহাবাদ প্রশস্তি কার লেখা? এলাহাবাদ প্রশস্তি কার লেখা? তো এটার যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন এটি রচনা করেছিলেন। এবং এখানে কি আছে? এখানে আছে সমুদ্রগুপ্তের বিজয় কাহিনী বর্ণিত আছে। নেক্সট আমরা দেখব যে আইহোল প্রশস্তি কার রচনা? তো আইহোল প্রশস্তি এটা রচনা করেছিলেন দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবিকীর্তি, এটা রচনা করেছিলেন। নেক্সট আমরা দেখব যে হাতিগুম্ফা লিপি কে রচনা করেছিলেন? তো এখানে এর যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে, এর যেটা উত্তর কলিঙ্গরাজ খারবেল এটা রচনা করেছিলেন। অশোকের শিলালিপি পাঠোদ্ধার কে করেছিলেন? এটা অনেকবার পরীক্ষাতে এসেছে, অশোকের শিলালিপি কে পাঠোদ্ধার করেছিলেন? তো এর যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে জেমস প্রিন্সেপ 1837 সালে। অর্থশাস্ত্র কার রচনা? তো এটার উত্তর হয়ে যাবে কৌটিল্য। নেক্সট আমরা দেখব যে রামচরিত মানস এই বইটির রচয়িতা কে? তো এটার উত্তর হয়ে যাবে তুলসীদাস। তো এখানে রামচরিত এবং রামচরিত মানস দুটো বইয়ের লেখক আলাদা আলাদা, অতি অবশ্যই তোমরা মনে রেখো। নেক্সট আমরা দেখব যে হর্ষচরিত এই বইটির লেখককে? তো এই বইটির লেখক হলেন বাণভট্ট। পাল রাজা রামপালের পিতৃভূমি উদ্ধারের কাহিনী বর্ণিত আছে কোন গ্রন্থে? তো এটার যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে সন্ধ্যাকর নন্দী রচিত রামচরিত নামক যে বই সেখানে। আমরা নেক্সট দেখব গ্রিক দূত মেগাস্থিনিসের লেখা বইয়ের নাম কি? তো এটার উত্তর হয়ে যাবে ইন্ডিকা। ফাহিয়ান কার রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন? তো এটার উত্তর হয়ে যাবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। নেক্সট হচ্ছে ফোক ও কিং নামক গ্রন্থটি কে রচনা করেছিলেন? তো এর যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে ফাহিয়ান। নেক্সট আমরা দেখব যে হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন? তো এর যেটা উত্তর হয়ে যাবে সেটা হয়ে যাবে হর্ষবর্ধন। নেক্সট আমরা দেখব যে বিশাখ দত্তের দুটি লেখা বইয়ের নাম, যে দুটি বিখ্যাত বই সেগুলোর নাম কি? অনেক সময় জিজ্ঞেস করে মুদ্রা রাক্ষস এই বইটির লেখককে? তো এটার যেটা উত্তর হয়ে যাবে সেটা হয়ে যাবে মুদ্রা রাক্ষস আছে, দেবী চন্দ্রগুপ্তম আছে, সব বইগুলি বিশাখ দত্তের লেখা। নেক্সট আমরা দেখব যে বুদ্ধচরিত একটা বই আছে যেটা হচ্ছে বুদ্ধচরিত, এই বইটি কার লেখা? তো এটার অ্যান্সার হয়ে যাবে অশ্ব ঘোষ। নেক্সট আমরা দেখব যে বল্লাল সেন রচিত কয়েকটি বিখ্যাত বইয়ের নাম কি কি? তো বল্লাল সেন রচিত দুটি বিখ্যাত বইয়ের নাম হলো দান সাগর এবং অদ্ভুত সাগর। নেক্সট আমরা দেখব যে চীনা পর্যটক ফাহিয়ান কার রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন? তো এর যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। চীনা পর্যটক ফাহিয়ান রচিত বিখ্যাত বইটির নাম কি? তো এর যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা হয়ে যাবে ফোক ওকিং। নেক্সট আমরা দেখব যে চীনা পর্যটক হিউয়েন সাং ভারতবর্ষে এসেছিলেন কার রাজত্বকালে? তো এর যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে হর্ষবর্ধন। আমরা নেক্সট দেখব যে হিউয়েন সাং এর লেখা বিখ্যাত বইটির নাম কি? তো এটার অ্যান্সার হয়ে যাবে সিইউ কি। নেক্সট হলো যে আরব দেশ থেকে আসা আল বিরুনি কার রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন? তো এটার যেটা সঠিক উত্তর হয়ে যাবে মামুদ। আমরা নেক্সট দেখব যে আল বিরুনি এর লেখা তো বিখ্যাত বইটির নাম কি? তো এটা হয়ে যাবে তাহকাক ই হিন্দ বা কিতাবুল হিন্দ। আমরা নেক্সট দেখব যে কার আমলে কোন দেশ থেকে ইবন বতুতা ভারতবর্ষে এসেছিলেন? তো এটার উত্তর হয়ে যাবে মোহাম্মদ বিন তুগলকের আমলে তিনি এসেছিলেন এবং আফ্রিকা থেকে তিনি ভারতবর্ষে এসেছিলেন। ইবন বতুতার লেখা বিখ্যাত বইটির নাম কি? তো এটার যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা হলো কিতাবুল রাহলা। পৃথিবীতে মানুষের এটা একটা ইনফরমেশন যে পৃথিবীতে মানুষের আবির্ভাব কোন সময় হয়েছিল? তো পৃথিবীতে মানুষের আবির্ভাব ঘটেছিল প্রায় 4.2 মিলিয়ন বছর পূর্বে। এবং কোথায় ঘটেছিল এখান থেকে প্রশ্ন হয় যে প্রথম মানুষের আবির্ভাব কোন কন্টিনেন্টে হয়েছিল? তো এটা হয়ে যাবে আফ্রিকাতে। এরপর তিনটে প্রস্তর যুগ আছে, যে প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ এবং নব্য প্রস্তর যুগ। তো প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্য কি?
না এই সময় অস্ত্রশস্ত্র তৈরি করা হতো কোয়ারজাইটের যে পাথর আছে, কোয়ারজাইট পাথর দিয়ে। মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য কি? মধ্যপ্রস্তর যুগে হচ্ছে যে ছোট ছোট পাথরের তীক্ষ্ণ ধারালো অস্ত্র তারা ব্যবহার করত। এবং তারপর যে নব্যপ্রস্তর যুগ, নব্যপ্রস্তর যুগে এখানে খাদ্য তারা মানুষ শিকার এবং খাদ্য সংগ্রহের পরিবর্তে খাদ্য উৎপাদক তারা হয়ে ওঠে। এই যুগে কৃষিকার্যের সূত্রপাত হয়, চাকার আবিষ্কার হয়, আগুনের ব্যাপক ব্যবহার শুরু হয় এবং ব্যাপকভাবে পশুপালন দেখা যায়। নেক্সট আমরা জিজ্ঞেস করে আমাদেরকে বা আমাদের জানার জন্য যে সিন্ধু সভ্যতা বলতে এক কথায় কি বোঝায়, তো সিন্ধু নদ এবং তার উপনদী যেগুলি আছে তার মোটামুটি 3000 খ্রিস্টপূর্বাব্দে তাম্র ব্রোঞ্জ যুগে নগরকেন্দ্রিক যে সভ্যতা গড়ে উঠেছিল সেটাই সিন্ধু সভ্যতা নামে পরিচিত। তো এখানে সিন্ধু সভ্যতার উত্তরতম, দক্ষিণতম, পূর্বতম এবং পশ্চিমতম যে স্থানগুলো আছে সেগুলো জিজ্ঞেস করে। তো সিন্ধু সভ্যতার সবথেকে উত্তরতম যে স্থান আছে সেটার নাম কি? সেটা হলো মান্ডা। নেক্সট আছে সিন্ধু সভ্যতার দক্ষিণতম স্থান কোনটি? সিন্ধু সভ্যতার দক্ষিণতম স্থান যেটা হচ্ছে মালভান বা দৈমাবাদ, যেটাকে খুশি। নেক্সট আমরা দেখব সিন্ধু সভ্যতার পূর্বতম স্থান কোনটি? সেটা হলো আলমগীরপুর। নেক্সট আমরা দেখব যে সিন্ধু সভ্যতার পশ্চিমতম স্থান কোনটা? তো সেটা হলো সুতকাজেন্দার। এবং সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত হওয়া স্থানটির নাম কি? তো সেটা হলো হরপ্পা। তো এই জন্য এই হরপ্পার নামটা থেকেই এই সভ্যতার নামটা কি হরপ্পা সভ্যতাও বলা হয়। আমরা নেক্সট দেখব যে হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেছিলেন, অনেক সময় প্রশ্ন হয়েছে। তো 1921 সালে দয়ারাম সাহানি। নেক্সট হলো সিন্ধু সভ্যতার আনুমানিক বয়স কত? তো এটার যেটা সঠিক উত্তর হয়ে যাবে, সিন্ধু সভ্যতার আনুমানিক বয়স হলো প্রায় 2500 থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দ। নেক্সট আমরা যদি হরপ্পা সভ্যতাটাকে দেখি, হরপ্পা সভ্যতা 1921 খ্রিস্টাব্দে আবিষ্কার করেছিলেন দয়ারাম সাহানি। এবং এই স্থানটি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মন্টগোমারি জেলায় অবস্থিত এবং এখানে একটি বৃহৎ শস্যাগারের খোঁজ পাওয়া গেছে। এবং হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য হলো যে এই সভ্যতাটি স্তরে স্তরে আবিষ্কৃত হয়েছে। মোট 6টি এখানে স্তর পাওয়া গেছে এবং সারি সারি এখানে শস্যাগারও দেখা গেছে। আমরা নেক্সট দেখব, নেক্সট হলো যে মহেঞ্জোদারো সভ্যতার বৈশিষ্ট্যগুলো কি কি। এখানে আছে যে 1922 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় আর ডি ব্যানার্জি যাকে বলা হয়, তো তিনি মহেঞ্জোদারো এই সভ্যতাটি আবিষ্কার করেছিলেন। সিন্ধু প্রদেশের লারকানা জেলাতে মহেঞ্জোদারোর সভ্যতা আবিষ্কৃত হয়েছিল। তো এটা প্রশ্ন হয় যে কত সালে আবিষ্কার করা হয়েছিল এবং কে আবিষ্কার করেছিলেন, এই দুটো প্রশ্ন হয়ে থাকে। তো নেক্সট হচ্ছে যে এই সভ্যতা খুঁজে পাওয়া যায় দুটি উল্লেখযোগ্য জিনিস, একটা হলো বৃহৎ স্নানাগার এবং একটা ব্রোঞ্জের নর্তকী মূর্তিকে এখানে পাওয়া গেছে। নেক্সট আছে যে বৃহৎ স্নানাগার এবং শস্যাগার পাওয়া গেছে। তো বৃহৎ স্নানাগার এবং শস্যাগার পাওয়া গেছে, অতি অবশ্যই এখান থেকেও প্রশ্ন হয়। ব্রোঞ্জের নর্তকী নৃত্যরত মূর্তি বা যেটা নর্তকী মূর্তি সেটা পাওয়া গেছে এবং সেখানে শিলের মধ্যে মাতৃমূর্তির ছবি পাওয়া গেছে এবং এর সাথে সাথে ষাঁড় এবং শিলযুক্ত ছবিও পাওয়া গেছে। এখন অবধি মোট সভ্যতাটির 9টি স্তর এখানে আবিষ্কৃত হয়েছে। তো এই ইনফরমেশনগুলো তোমাদের জানা প্রয়োজন। নেক্সট আছে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থান, সেগুলোর সম্বন্ধে একটু জানতে হবে তোমাদের। সেটা হলো সুটকাজেন্ডর। 1927 সালে এটি কে আবিষ্কার করেছিলেন? 1927 সালে এই স্থানটি আবিষ্কার করা হয়েছিল এবং ইরানের সীমান্তে এটি অবস্থিত। এবং এটা জিজ্ঞেস করে যে সুটকাজেন্ডর এটা কোন প্রদেশে বা কোন জায়গায় অবস্থিত। তো এখানে ব্যাবিলনের সাথে যে বাণিজ্যিক সম্পর্ক সেটার প্রমাণ মিলেছে এখান থেকে। নেক্সট আরেকটি সাইট আছে যেটার নাম হলো চানহুদারো। তো চানহুদারোতে এখানে 1931 সালে ননীগোপাল মজুমদার এটি আবিষ্কার করেছিলেন। কুকুরের পায়ের ছাপের অস্তিত্বের প্রমাণ পাওয়া গেছে, কুকুরের পায়ের ছাপের অস্তিত্বের প্রমাণ পাওয়া গেছে এখানে। নেক্সট আমরা দেখবো যে কালীবঙ্গান নামক যে স্থানটি আছে, এখানে এই স্থানটি কোথায় অবস্থিত? এটি রাজস্থানে অবস্থিত এবং লাঙ্গল দেওয়া জমি ধানের তুষের অস্তিত্বের প্রমাণ পাওয়া গেছে। রোপার কি করছে? রোপার এখানে পাঞ্জাবের শতদ্রু নদীর তীরে অবস্থিত এবং এখানেও ধানের তুষের প্রমাণ পাওয়া গেছে। নেক্সট হলো যে লোথাল বন্দর আছে, মোস্ট ইম্পর্ট্যান্ট সাইট সিন্ধু সভ্যতার। লোথাল হলো যে গুজরাটের সবরমতী এবং ভোগাভা নদীর সঙ্গমস্থলে এটি অবস্থিত এবং এটি একটি প্রাচীন সামুদ্রিক বন্দর এবং বিশ্বের সবথেকে পুরনো প্রাচীনতম বন্দর। এখান থেকে প্রশ্ন হয়ে থাকে, অতি অবশ্যই প্রশ্ন হবে এবং এখান থেকে প্রশ্ন হয়েছে। আলমগীরপুর একটি সাইট আছে, এটি কোথায় অবস্থিত? এটা উত্তরপ্রদেশে অবস্থিত। সুরকোটোডা, এই সুরকোটোডা স্থানটি কোথায় অবস্থিত? এটা গুজরাটে অবস্থিত এবং ঘোড়ার হাড়ের অস্তিত্বের প্রমাণ পাওয়া গেছে, যেটি সিন্ধু সভ্যতার মধ্যে অন্য কোনো জায়গায় পাওয়া যায়নি। এবং বনওয়ালি নামক যে স্থানটি আছে এটি হরিয়ানাতে অবস্থিত এবং ভারতের মধ্যে সবথেকে বড় আবিষ্কৃত হওয়া সবথেকে বড় যে কেন্দ্র সেটি কোথায়? সেটি রাখির নাম হলো রাখিগাড়ি, হরিয়ানাতে অবস্থিত। নেক্সট হলো যে ধোলাবিরা নামক যে স্থানটি আছে সেটি কোথায় অবস্থিত? সেটি গুজরাটে অবস্থিত এবং কাটদিজি যে স্থানটি সেটা পাকিস্তানে অবস্থিত।
আমরা নেক্সট দেখবো যে দৈমাবাদে তামার একটি হ্রদ পাওয়া গেছে। তো এটা অনেক সময় প্রশ্ন হয় যে তামার হ্রদ কোথায় পাওয়া গেছে, তো দৈমাবাদ কোথায় অবস্থিত, সেটা হলো মহারাষ্ট্র। সিন্ধু সভ্যতার নগর যে পরিকল্পনাগুলো ছিল সেগুলো নিয়ে বেশ কিছু জিনিস তোমাদের একটু মাথায় রাখতে হবে। যেটা হলো যে সিন্ধু সভ্যতার দুটো অংশ ছিল, উচ্চ অংশ এবং নিম্ন অংশ। উচ্চ অংশে অর্থবান অর্থাৎ যারা টাকা পয়সা বেশি থাকতো, মানুষের কাছে উচ্চ শ্রেণীর মানুষেরা আর্থিকভাবে, তারা সেখানে বসবাস করতেন এবং নিচের দিকে সাধারণ মানুষজন বসবাস করত। শহরে পোড়া ইটের ব্যাপক ব্যবহার প্রচলন ছিল এবং তার সাথে সাথে পাকা নর্দমার উপস্থিতি এখানে লক্ষ্য করা গেছে এবং নর্দমাগুলি ঢেকে রাখার জন্য ঢেকে রাখা হতো, তাছাড়া ম্যানহোলের ব্যবস্থাও এখানে ছিল। নেক্সট আমরা দেখব যে নেক্সট হলো যে হরপ্পার সভ্যতার কার্যের উপর ভিত্তি করে সমাজে বিভক্ত ছিল, জাতিভেদ প্রথার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। তবে এই সভ্যতা এটা মাতৃতান্ত্রিক ছিল। অতি অবশ্যই পয়েন্টগুলো তোমরা মনে রেখো। আমাদের একটু তাড়াতাড়ি পড়তে হবে কারণ সময় কম আছে, কারণ এক্সপ্লেন খুব বেশি করতে গেলে পরীক্ষার আগে শেষ হবে না সিলেবাস। আমরা নেক্সট দেখব যে সিন্ধু সভ্যতায় লোহার ব্যবহার অজানা ছিল বলেই ধরা হয় এবং তার সাথে এখানে লোহার সাথে সাথে সিংহেরও এখানে কোনো তথ্য পাওয়া যায়নি। সিন্ধু সভ্যতায় সবথেকে বেশি সংখ্যক কেন্দ্র আবিষ্কৃত হয়েছে ভারতের কোন রাজ্যে, এটা প্রশ্ন হয়, এটা হলো গুজরাট। নেক্সট হলো যে প্রধান খাদ্য কী ছিল সিন্ধু সভ্যতায়, এটা বারবার জিজ্ঞেস করে, তো এটার নাম হবে গম এবং বার্লি। নেক্সট হলো প্রধান আরাধ্য দেবতা কী ছিল, তো পশুপতি মহাদেব, এটা থেকে প্রশ্ন হয়। সিন্ধু সভ্যতার অন্য নাম কি, তো হরপ্পা সভ্যতা একটু আগেই বললাম। মহেঞ্জোদাড়ো, এই মহেঞ্জোদাড়ো শব্দের অর্থের মিনিং কি, তো এটা মৃতের পাহাড়, এটা অনেকবার প্রশ্ন হয়েছে। সিন্ধু সভ্যতার বয়সকাল কত, আনুমানিক 2500 থেকে 1750 বিসি, এটাও একটু আগে বলেছি। নেক্সট হলো যে সিন্ধু সভ্যতার মানুষেরা কোন ধাতুর ব্যবহার জানতো না বলে ধরা হয়, সেটা হলো লোহা। এবং সিন্ধু সভ্যতার অর্থনীতি কিসের উপর ভিত্তি করে দাঁড়িয়েছিল, এটা হলো কৃষি এবং বাণিজ্যের উপর। সিন্ধু সভ্যতার মুদ্রা কিসের তৈরি ছিল, এটা সিলমোহর বা মুদ্রা তৈরি হতো পাথর এবং টেরাকোটায়। সিন্ধু সভ্যতার প্রধান পেশা কী ছিল, এটা হবে কৃষিকার্য। সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা কেমন ছিল, সুসংগঠিত গ্রিড প্যাটার্নে সাজানো থাকতো। নেক্সট আমরা দেখব যে সিন্ধু সভ্যতার পতনের কারণ হিসাবে কি মনে করা হয়, তো এখানে প্রাকৃতিক বিপর্যয়কে বিশেষভাবে ফোকাস করা হয় এবং আর্য আক্রমণ অনেকে বলে থাকেন। নেক্সট হলো যে সিন্ধু সভ্যতায় সিলমোহর, প্রধানত সিলমোহরগুলিতে কোন প্রাণীর ছবি দেখা যায়, একটা ইউনিকর্ন বা একশৃঙ্গ বিশিষ্ট একটি পশুর ছবি সেখানে দেখা যায়। হরপ্পা সভ্যতার ঘরবাড়ি কোন উপাদানে তৈরি, সেটা হলো পোড়া ইটের তৈরি। হরপ্পা সভ্যতার নগর বন্দর কোনটি ছিল, সেটা হলো লোথাল। এবং লোথাল কোথায় অবস্থিত, সেটা হলো গুজরাটে। লোথাল অবশ্যই জিজ্ঞেস করে। আমরা নেক্সট প্রশ্ন দেখব যে ধোলাভিরা নামক স্থানটি কোথায় অবস্থিত, পরীক্ষায় প্রশ্ন হয়, তো এটা গুজরাটের কচ্ছের রণে অবস্থিত। নেক্সট যে নৃত্যরত নর্তকীর মূর্তি পাওয়া গেছে সেটা কোন ধাতুতে তৈরি, এটা হলো ব্রোঞ্জ ধাতুতে তৈরি। নেক্সট হলো যে সিন্ধু সভ্যতায় কোন প্রাণীর প্রমাণ পাওয়া যায়নি, সেটা হলো ঘোড়া এবং সিংহ। কালীবঙ্গান কোন বিষয়ের জন্য বিখ্যাত ছিল, সেটা হলো যে কৃষি জমির নকশা এবং চাষের জমির সেখানে প্রমাণ পাওয়া গেছে। তো এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও, যেখানে আজকের ভিডিওতে আমরা মোটামুটিভাবে আলোচনা করলাম সিন্ধু সভ্যতা, তার সাথে বেশ কিছু ঐতিহাসিক গ্রন্থ যেগুলো থেকে ভারতবর্ষের বিভিন্ন তথ্য পাওয়া যায়। তো আশা করছি তোমাদের এগুলো উপকারে লাগবে। তো এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও। যারা দেখেছো অতি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং যারা পরীক্ষাতে বসবে তাদের কাছে তাদের সাথে যোগাযোগ থাকলে অতি অবশ্যই এই ভিডিওর লিঙ্ক তাদের সাথে শেয়ার করে দিও। এবং আরও প্রত্যেকদিন ভিডিও থাকবে তোমাদের, শুধু এই চ্যানেলে তোমাদের সাবস্ক্রাইব করে নিয়মিত টাচে থাকতে হবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কালকে আবার ভিডিও আসবে।